শেয়ার বাজারে কিন্তু 90% মানুষই একটা মারাত্মক ভুল করে, আর এই মারাত্মক ভুলের খেসারত তাদের দিতে হয় প্রচুর লস করে। এটা কিন্তু সত্যি ঘটনা এবং এটা অ্যানালিস্টরা দেখেছে শেয়ার বাজারে শতকরা 90% লোকই লস করে। কিন্তু লসটা হয় কি করে? লস হওয়ার আসল কারণটা কি শেয়ার বাজার? একেবারে নয়। আসল লসটা হলেন আপনি নিজে। আজকে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে এমন কিছু বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়ে কথা বলবো যেটা কিনা দুর্দান্ত। এই বিহেভিয়ারাল প্যাটার্নগুলো আপনি যদি ঠিক মতো ট্র্যাক করতে পারেন তাহলে কিন্তু আপনার এই 90% লোকের মধ্যে আপনি থাকবেন না, আপনি সেই 10%-এর মধ্যে চলে যাবেন। আজকে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে শুরু করার আগে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পুরনোদের অজস্র লাইক কমেন্ট ধন্য করে আমাকে। আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। আজকে যে বিষয়টা বলতে চলেছি তার প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। বিহেভিয়ারাল মিস্টেকের প্রথমই হচ্ছে এইটা। এই যে কমন সাইন ফোমোর, এই বিষয়টা কি? ফিয়ার অফ মিসিং আউট কি? দেখবেন সবসময়তেই যখনই মার্কেটে উঠতে থাকে না, তখনই সবাই মনে করে এটা একটা বিরাট বড় সুযোগ, এরপরে মার্কেটে সুযোগ পাবো না, আবার মার্কেটটা পড়ে যাবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু যদি একবার একটু চিন্তা করে দেখতেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। লক্ষ্য করে দেখবেন কোনো একটা কোম্পানির নাম, জাস্ট ফর এক্সাম্পল XYZ, যখন সে 100 টাকায় থাকে, তারপরে যখন 120-তে পৌঁছে গেল, সকলে কিন্তু তখন কিনতে শুরু করে দেয়, বাই বাই বাই, সবাই বাই করে। আবার যখনই সেটা 120 থেকে 100 নেমে আসে, 90 নেমে আসে, তখন কিন্তু প্যানিকড হয়ে যায় লোকে, সব সেল করা শুরু করে দেয়, আর এরপরে আর থাকবে না, এটা পুরো জিরো হয়ে যাবে। এটাই হলো সবথেকে বড় মারাত্মক পয়েন্ট, একে বলে বিহেভিয়ারাল প্যাটার্ন এটা। আর ঠিক এই কারণের জন্যই শতকরা 90% লোকই কিন্তু এই মার্কেটে ঢোকে অনেক হাইতে আর সেল করে দেয় অনেক লোতে। এটাই তাদের লস নিয়ে তারা কিন্তু বেরিয়ে যায়। তাহলে ফোমো কথার অর্থ কি? ফিয়ার অফ মিসিং আউট। কীভাবে সেই ফোমোগুলো তৈরি হচ্ছে? সবসময় সোশ্যাল মিডিয়া জুড়ে এক্সেসিভ ইউজিং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকে বলে চলেছে এখনই সুযোগ, এটসেট্রা এটসেট্রা, তখন সেটা অনুযায়ী কাজ করে। কখনো সোশ্যাল মিডিয়া অনলাইন অফলাইনে অনেকে এরকমভাবে অ্যাডভাইস করে, টিপস দেয়। এইগুলো একটা বড় কারণ। এই সোশ্যাল মিডিয়া ইউজ করে এবং সেখান থেকে এক ধরনের দুশ্চিন্তা থেকে শুরু হয় ফোমো। এরপরে এটা পাওয়া যাবে না, সেল করা শুরু করলো। এমন অনেক ক্লায়েন্টকে দেখেছি যখন সেল শুরু করে দেয়, অ্যাডভাইস করি এখন আর সেল করবেন না, কোম্পানিটা আবার উঠবে, কিছু শোনে না। 100-তে যখন ছিল, 90 সঙ্গে সঙ্গে তারা মনে করে নেয় যে এরপরে আর কোনো সুযোগ নেই, এবারে 80-70 হয়ে একেবারে 10-এ চলে যাবে। কিন্তু এইটা যে আবার ওপর দিকে উঠতে পারে এই চিন্তা ভাবনা তাদের থাকে না, ফলে তারা সেল করে। এবং সেল করে কখন? কেনে প্রতিবার যখন ওপরে ওঠে 100, 110, 120-তে, আর সেল করে কখন? 90, 80, 70-এ। অর্থাৎ প্রতিবারই তারা কিন্তু লস বুক করে চলে যায়। এটা হলো প্রথম ঘটনা। সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে টাইমিং অবসেশন। এই ধরনের অবসেশন কিন্তু এদের মধ্যে চলতে থাকে। পারফেক্ট এন্ট্রি সবসময় ওরা খুঁজতে চায়, কোন জায়গাতে গেলে পারফেক্ট এন্ট্রি ধরার চক্করে অনেক সময় তারা কিন্তু হারিয়ে ফেলে। এইটা কিন্তু খুব স্মার্ট ইনভেস্টারদের ক্ষেত্রে হয়। সবসময় তারা একটা ভ্যালু খুঁজতে যায়, মানে একটা স্টকের এই মুহূর্তে দাম হচ্ছে 100 টাকা, ওরা যতক্ষণ 70-75-এ না আসবে তখন তারা কিনবে না, ততক্ষণ পর্যন্ত বসে থাকে। এবার 100 থেকে যে সবসময়তে সে নেবে 70-এ আসবেই এমন তো কোনো কথা নেই, আসতে পারে 80-80-র পরে এটা উঠে চলে গেল 200, 250 ওপরে, কোনো দিন 70-এ এলোই না। টাইমিং অবসেশন, মার্কেটকে টাইমিং দেওয়া, এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা পারফেক্ট এন্ট্রি খুঁজতে যাই এবং সেটা খুঁজতে গিয়ে বিরাট বড় মিস করে ফেলি এবং ওভার ট্রেডিং করে ফেলি এবং ব্রোকারেজ দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিভাবে হয় সেটা? 100 টাকা কোনো একটা স্টকের দাম দাঁড়িয়ে রয়েছে, আমি 70 টাকা 80 টাকা না এসে ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টকটা অনেক ওপরে উঠে যায়। আবার দেখা গেল এমন সিচুয়েশান যখন আমি কিনেছি 100-তে এবং 100-র পরে স্টকটা উঠে গেছে 120-তে, আমি কিন্তু ওয়েট করছি 130-এ যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বিক্রি করব না। কিন্তু স্টকটা 120 থেকে নেবে আবার 90-তে গিয়ে দাঁড়ালো দিনের শেষে। অর্থাৎ আমি 20 টাকা প্রতিটা শেয়ারে লাভ করতে পারতাম, 30 টাকা নেবার চক্করে আমি 20 টাকা তো ছেড়েই দিলাম, উল্টে 10 টাকা আমি কিন্তু মাইনাস করে ফেললাম। তাহলে বোঝা গেল এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, টাইমিং অবসেশন বলে এটাকে। এর ফলে ওভার ট্রেডিং কন্টিনিউ করতে থাকে, ব্রোকারেজ বেশি দিতে থাকে এবং আলটিমেটলি এটা একটা মারাত্মক ক্ষতি করে ফেলে। 3 নম্বর বিষয়টা খুব ইন্টারেস্টিং, এখানে আমি বলবো সেটা হচ্ছে ওভার কনফিডেন্স।
কত মানুষকে যে ওভার কনফিডেন্সের জ্বালায় পড়তে দেখেছি তার ওই অর্থ রাখে না। এই ওভার কনফিডেন্স আর একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে টিপস। সব জায়গায় শুধু এই শেয়ার বাজার জুড়ে শুধু একটাই শব্দ, টিপস টিপস টিপস। যেখানে যে টিপস দেয় সেখানে সবাইকে ভিড় করে টিপসের লোভে। আর সকলে বুঝে হয়ে গেছে টিপস শব্দটার উপরেই একটা বিরাট বড় টান রয়ে গেছে সবার। টিপস সবসময় মনে রাখবে, হোটেলের বয়দের টিপস দেওয়া হয়, সাধারণদের ইনভেস্টরদের টিপস হয় না কখনো। ওভার কনফিডেন্স একটা এমন মারাত্মক জিনিস যেটা কিন্তু দেখা গেছে বহু মানুষের ক্ষেত্রে ঘটেছে। 100 টাকা দামের যে শেয়ারটা, তারা এতটাই কনফিডেন্ট, তারা জানে সেটা সবসময় 120-তে উঠবেই উঠবে। এতটাই তারা ওভার কনফিডেন্স থাকে যে সবসময় তারা ওর ওপরে বেস করে থাকে, এবং সেখানে পৌঁছতে না পারলেই হয়ে গেল শেষ। এই ওভার কনফিডেন্স যে কতবার কত সাধারণ স্টককে মাল্টিব্যাগার মনে করেছে। টাইটানের 3 টাকা থেকে 3000 টাকা পৌঁছলো বলে সকলে মনে করেছে এও সব স্টকই বোধহয় 3 টাকা থেকে 300 তারপরে 3000-এ পৌঁছবে। কিন্তু সবগুলো যে মাল্টিব্যাগার হয় না, অনেকগুলোই হয় না। 100টার মধ্যে একটা হয় কিনা সন্দেহ মাল্টিব্যাগার। আর সেই মাল্টিব্যাগার খোঁজা চলে, টিপসের প্রভাব চলে, তারপর আলটিমেটলি সেসব কিছু যখন পাওয়া যায় না তখন এক বিপদে পড়তে হয়। টেলিগ্রাম চ্যানেল জুড়ে শুধু টিপস আর টিপস, অনেক ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে শুধু টিপসের কাজ চলে যায়। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটাও কিন্তু দেখবার বিষয় রয়েছে। সেটা হচ্ছে কি, আমরা দেখেছি নো রিস্ক ম্যানেজমেন্ট। এই যে নো রিস্ক ম্যানেজমেন্ট বলছি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই নো রিস্ক ম্যানেজমেন্ট কথার অর্থ হচ্ছে একটা পোর্টফোলিওর মধ্যে যখন আমরা পোর্টফোলিও অ্যানালিসিস করি, অন্ততপক্ষে 8টা সেক্টর রাখা উচিত। 8টা সেক্টর রাখা উচিত এবং তার মধ্যে অন্তত 16টা স্টক মিনিমাম কম বেশি রাখা উচিত। কিন্তু আলটিমেটলি দেখেছি অনেকেই এই মারাত্মক ভুলটা করে। তারা কি করে, একটা সেক্টরের মধ্যে সব রাখে, মানে গোটা পোর্টফোলিওটা 2 কি 3টে সেক্টরে ভাগ করে রাখে। এক একটা সেক্টরের মধ্যে এক একটা স্টক প্রচুর পরিমাণে কিনে রাখে। জাস্ট ফর এক্সাম্পল, কারো যদি 10 লক্ষ টাকার একটা পোর্টফোলিও থাকে, তার মধ্যে 5 লক্ষ টাকারই হাবি জাবি স্টক কিনে ভর্তি করে রেখে দিয়েছে। এমন একটা স্টক কিনেছে 5 লাখ টাকার, অর্ধেকের বেশি পোর্টফোলিও। সেই স্টকটা যখন মারাত্মকভাবে পড়ে যায়, গোটা পোর্টফোলিওটা কিন্তু ধ্বংস হয়ে যায়। এই বিষয়টা কিন্তু এনারা কিছুতেই বোঝে না। যে কারণের জন্য সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করা দরকার, এবং একটা স্টক কিন্তু বেশি কেনা উচিত নয়। এক স্টকে বেশি এক্সপোজার থাকা মানেই কিন্তু ভয়ের ব্যাপার। বোঝা গেছে? এবার আসছি 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং। নো প্রসেস নো ডেটা। এরা কিন্তু কোনো রকম কোনো প্রসেস দেখে না, কীভাবে কাজ হয় সেটা দেখে না, কোনো প্রসেসের মধ্যে দিয়ে যায় না, কোনো ডেটাবেস দেখে না, কোথায় কোনো অ্যানালিসিস করে না। যে অ্যানালিসিস এতবার করে আমি বক্তব্য রাখি, এরা কিন্তু কোনো অ্যানালিসিস ধারে না। একটা যখন মোবাইল কিনতে যায় তখন তার 1000টা জিনিস দেখে, স্ক্রিন কত রয়েছে, ক্যামেরা কী রয়েছে, মেমোরি কী রয়েছে, পাওয়ার কত আছে, 5G আছে কি না, সব রকম। অথচ তারা যখন সেই ইনভেস্টাররাই যখন সে মানুষগুলো যখন স্টক মার্কেটে যায়, তারা একবারও দেখে না ডেটাটা। তারা একবারও চিন্তা করে না প্রসেসটা কী রয়েছে, ক্যাশ ফ্লোতে কীরকম চলছে। একটা কোম্পানির কথা যদি বলি, এর যে নেট প্রফিটের অবস্থা এরকম হয়ে যাচ্ছে, একবারও তাদের নজরে আসছে না। তারা দেখছিল একটা সময় কোম্পানিটা দারুণ, সেই সময় সমস্ত লোকে ইনভেস্ট করে বসে আছে, তারপরে ডেটাটা যদি আগের থেকে একটু নজর রাখতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না। ঠিক একইভাবে যদি ক্যাশ ফ্লোর ক্ষেত্রে দেখা যাবে কত পরিমাণ নেগেটিভিটি ক্যাশ ফ্লোর মধ্যে রয়ে গেছে, তবুও তারা কিন্তু ইনভেস্ট করে থাকে। এবং তার কারণ হচ্ছে তারা দেখতেই চায় না যে কী পরিমাণ লস হয়েছে, ক্যাশ ফ্লো কী রয়েছে, ডেবিটের পরিমাণ কী রয়েছে, প্রসেস কেমন রয়েছে, কিছুই দেখে না। উচিত রয়েছে সব সময়তেই ফান্ডামেন্টাল দেখে তবে কিন্তু কেনা। এই চ্যানেলের মধ্যে ফান্ডামেন্টাল বহু বিষয় শেখাবো সময় ধরে এবং সঙ্গে সঙ্গে থাকবে এক্সেল, ডেটা অ্যানালিটিক্স, ডেটার উপরে কাজকর্ম এবং পাইথনের বেশ কিছু প্রসেস দেখিয়ে দেবো, যেগুলো দেখে নিলে অনেক জায়গাতে কিন্তু সুযোগ সুবিধাগুলো ভালো পাওয়া যাবে। তাহলে এইগুলো বোঝা গেল। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে শর্ট টার্ম মাইন্ডসেট। এটা 6 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট। সব সময় তারা চিন্তা ভাবনা করে যে শর্ট টার্মে আমি কি পাবো। অর্থাৎ এরকম অনেকেই আমাকে জিজ্ঞেস করে, স্যার বাইং রেঞ্জটা কত হবে, অর্থাৎ এখন বাই করব, তারপরে 10% মতো মোটামুটি প্রফিট তুলতে পারলেই আমার কাজ শেষ, আমি তারপরে এগুলো সেল করে দেবো। বাহ, তার মানে হলো মোটামুটি কারো যদি ইনভেস্ট করে 10,000 টাকা, তার 1000 টাকা মোটামুটি তার চলে এলো, মানে তার যথেষ্ট, আর তার দরকার নেই। কিন্তু এই শর্ট টার্ম মাইন্ডসেটগুলো আলটিমেটলি বিরাট ক্ষতি করে। এইগুলো যদি শর্ট টার্ম হয়, আলটিমেটলি যদি বিক্রি করে কয়েকদিন পরে,
তাহলে সঙ্গে সঙ্গে তার কিন্তু ব্রোকারেজ বেশি দিতে হচ্ছে, ট্যাক্স বেশি দিতে হচ্ছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে রিস্কটাকেও তার বেশি নিতে হচ্ছে। দেখা গেছে অ্যানালিসিস করে যে কোনো একটা মোটামুটি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি লং রানে তার রিটার্ন দেওয়ার ক্যাপাবিলিটি একটা শর্ট টার্মের তুলনায় বহুগুণ বেশি। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যদি লং টার্মে হোল্ড করা যায় তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম, অথচ সেটা সত্ত্বেও তারা কিন্তু মানে প্রফিট কিংবা লস কয়েকদিনের মধ্যে বুক করে। ভোলাটিলিটিটা তারা কিন্তু সহ্য করতে পারে না। টাইম দেওয়া উচিত মার্কেটকে, সময় দেওয়া উচিত মার্কেটকে, টাইমিংটা না দিলে কোনো কাজ হবে না। এবারে যাবো 7 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে যে এই যে কেনা বেচাগুলো কন্টিনিউ হয়ে যায়, তারা মনে করে কেনা এবং বিক্রি করা, তারা সবসময় শুধু একটা কথা বলে, স্যার আমাকে বাইং রেঞ্জটা বলে দিন, কতদিন রাখবো কিছুদিনের জন্য সেইটুকু বলে দিন, আমি সেই সময় কিনবো আর তার মধ্যে বিক্রি করব। এই যে কস্ট এবং ট্যাক্স যেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু খুব জরুরি। যতবার কেনা বেচা হবে এক এক দিনের মধ্যে বা এক এক নির্দিষ্ট সময়ের মধ্যে তত গুণ কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। এই ট্যাক্সের পার্সেন্টেজটা কিন্তু ধরতে হবে, ব্রোকারেজ দিতে হচ্ছে, ব্রোকারের পার্সেন্টেজটা কিন্তু ধরতে হবে। আলটিমেটলি এইগুলি বিরাট বড় পার্থক্য তৈরি করে দেয় এবং যে কারণের জন্য কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। আর শেষ কথা যদি বলি 8 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে ইগো। লস বুক কিছুতে তারা করবে না। অর্থাৎ এরকম ধরনের ঘটনা দেখা গেছে যে একটা কোম্পানি যখন দেখতে পাওয়া যাচ্ছে 100 টাকার কোম্পানিটা 50 টাকায় নেবে চলে এসছে, এই জায়গায় চলে এসছে, এখন অন্তত লস বুক করি, হতে পারে ভুল তো মানুষ মাত্রই হয়, ভুল করে কিনে নিয়েছি, এখন লস বুক করে এই মুহূর্তে বেরিয়ে যায়, না সেটা করবে না। যেটা 100 থেকে নেবে 50 হয়েছে, আবারও সেটা 200 পৌঁছতে পারে, এই চিন্তা ভাবনা করে তারা আর লস বুক করে না এবং যার ফলে আলটিমেটলি তাদেরকে প্রচুর লসে যেতে হয়। যখন সে 50 টাকাটা নেবে গিয়ে 20 টাকায় চলে আসে তখন তারা সে আলটিমেটলি বিক্রি করে, কিন্তু এর আগে বিক্রি করে না। অর্থাৎ তখন হলে -50 টাকা লস থাকতো পার শেয়ার, এখন -80 টাকা থাকছে পার শেয়ার লস। তাহলে বোঝা যাচ্ছে কতটা প্রবলেম হচ্ছে। সবথেকে বড় ঘটনা এটা যে আমাদের কিন্তু কতগুলো বিষয়কে মনে রাখা দরকার। যেরকম প্রথম যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ারাল মিস্টেক, অর্থাৎ আমি ফোমোর কথা বলেছিলাম। ফোমোটাকে ফিক্স করার জন্য একটা স্টককে কিনে রাখা উচিত এবং সেটাকে কিনবো কি কিনবো না প্রথমে ঠিক করতে হয়। যখন সেটা কিনবো ঠিক করে রাখা হয় তখন সেটাকে কিন্তু আর বিক্রি করা উচিত না, একটা লম্বা সময় ধরে রাখা উচিত। কে বললো না বললো কেনা বেচার কথা সে কিচ্ছু শোনার দরকার নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাইমিং অবসেশন নিয়ে কথা বলেছিলাম, যে কিছুটা সময় রেখে তারপরে চটপট করে বিক্রি করা, পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট এক্সিট এগুলো খোঁজা, এইগুলো না করে একটা এসআইপির মাধ্যমে প্রতি মাসে মাসে কিছু করে টাকা যদি বড় সময় ধরে রাখা যায় তাহলে কিন্তু বিরাট টাকা কিন্তু আলটিমেটলি ইনকাম করা যায় এবং লং টার্ম ভিউ রাখাটা সবচেয়ে বড় জিনিস। 3 নম্বর পয়েন্ট বলেছিলাম ওভার কনফিডেন্সের কথা। ওভার কনফিডেন্সের জন্য অনেকে মাল্টিব্যাগার স্টক খুঁজে বেড়ায় এবং সেটার জন্য টিপসের খোঁজ করে বেড়ায় চারিদিকে। নিজে একটু শেখার চেষ্টা করুন। এই চ্যানেল এবং একাধিক চ্যানেলে কিন্তু এই বিষয়ে বলে গেছি। নিজে একটু ফান্ডামেন্টাল স্বাবলম্বী হয়ে উঠুন এবং যার ফলে নিজেই ডিসিশন নিতে পারবেন যে কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না, কোন স্টকটা কেনা উচিত, কোন স্টক কেনা উচিত না। নিজেই চেকলিস্ট তৈরি করুন, তার সঙ্গে সমস্ত ডেটাগুলোকে চেক করুন, ডেটা বেস ডিসিশন গ্রহণ করুন, অনেক সুন্দরভাবে কাজ করা যাবে। এবার আসছি 4 নম্বর পয়েন্ট, যেটা নো রিস্ক ম্যানেজমেন্ট। আমরা সবসময় কী করি, আমরা কোনো একটা স্টকের মধ্যে প্রচুর পরিমাণে কিনে রাখি এবং যার ফলে প্রচুর লস তৈরি হয়। সে ব্যাপার করবেন না, একটা স্টপ লস লাগানোর ব্যবস্থা করুন। যখনই স্টক কিনবেন যদি লস হয়ে যায় স্টপ লসে হিট করে স্টকটা এক্সিট করে যাবে, কিন্তু বহুদিন রেখে দেওয়া উচিত না। আর যখনই একটা পোর্টফোলিও বানাবেন অবশ্যই 8টা মোটামুটি সেক্টর রাখা উচিত, সেই সেক্টরের মোটামুটি 16-17টা স্টক নিয়ে রাখা উচিত এবং কোনো একটা স্টককে বেশি গুরুত্ব দেওয়াটা উচিত না। ম্যাক্সিমাম 5 to 10% পার স্টক রাখা যেতে পারে, এর বেশি কিছু না। 5 নাম্বার কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, নো প্রসেস নো ডেটা। অর্থাৎ আমরা কেউ দেখি না একবার ফান্ডামেন্টাল দেখা শুরু করুন, ক্যাশ ফ্লো দেখুন, অরিজিনাল ক্যাশ কী রয়েছে সেটা দেখুন, ব্যালেন্স শিটগুলো দেখুন, আলটিমেটলি ভ্যালুয়েশন দেখুন। এইগুলো দেখে তবে কিন্তু একটা জায়গায় ডিসিশন আসতে পারবেন। ঋণের পরিমাণ কীরকম সেটা একটু দেখে একটা জায়গায় পৌঁছতে পারবেন। যদি এছাড়া একটা সবথেকে বড় কথা এরপরে বলি, শর্ট টার্ম মাইন্ডসেট। এই শর্ট টার্ম মাইন্ডসেটটাকে কিন্তু দূর করার চেষ্টা করুন। 2-3 মাসের জন্য কখনো ইনভেস্টমেন্ট নয়, ইনভেস্টমেন্ট হচ্ছে লং টার্মের জন্য, বড় একটা সময়ের জন্য কাজ করুন। 7 নম্বর পয়েন্ট বলেছিলাম সেটা হচ্ছে কস্ট এবং
ট্যাক্স ইগনোর করা। ব্যাপারটা কীরকম হচ্ছে, যতবারই আপনি কিনছেন বিক্রি করছেন ততবারই আপনাকে কিন্তু দিতে হচ্ছে খরচা। তো যদি এই কারণের জন্য যদি লং টার্মে রেখে দেন বা এমন ধরনের স্টকগুলো কেনেন যেগুলোতে রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাহলে পর কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি হয় না। ট্যাক্স চার্জ করলেও আপনার যা প্রফিট হয় সেটা দিয়ে মেকআপ হয়ে যায়। শেষ কথা বলেছিলাম ইগোর ব্যাপার নিয়ে বা অ্যাঙ্করিং ব্যাপার নিয়ে। যখন কোনো একটা স্টককে কিনে রেখে দিলেন, মানে একগুয়ের মতো রেখে দিলেন যে 100 টাকা থেকে নেবে গিয়ে 80 টাকায় আছে 50 টাকায় আছে, এখন সেল করবো না, থাক, এটা আমি যা ভেবেছি সেটাই ঠিক। কিন্তু দেখা গেল শেষে গিয়ে সেই 20 টাকাতে সে বিক্রি করতেই হলো আপনাকে, আবার পরে সেই স্টকটা একসময় উঠে গেল। তাহলে সুতরাং এইরকম সিচুয়েশন রাখলে চলবে না। সবসময়কে একটা স্ট্র্যাটেজি তৈরি করে নিন, এক্সিট স্ট্র্যাটেজি বলে। যখনই যেই মতো মনে হচ্ছে যে এইবারে এক্সিট করার কথা, তখনই সেই মুহূর্তে এক্সিট করে যাওয়াটাই ভালো। সবথেকে বড় কথা, শেষ কথা বলা উচিত এটা, সবসময় স্টক যখন কিনবেন একটু সাবধানতার সঙ্গে একটা কাউকে ফলো করে তবেই নেওয়া উচিত বলে আমি মনে করে নিই।